হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হানা কিমির 11 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এপিসোডের শুরুতেই আমরা নানবাকে দেখতে পাই, যেটার টিমকে দারুণভাবে মোটিভেট করছে। সে সবাইকে বোঝাচ্ছে যে এই চিকেন ফাইট গেমটাই পুরো প্রতিযোগিতার ভাগ্য নির্ধারণ করবে। কে জিতবে আর কে হারবে সবটাই এর উপর নির্ভর করছে। আর কিছুক্ষণের মধ্যেই ফাইনালি চিকেন ফাইট শুরু হয়ে যায়। অন্যদিকে মিজুকিকে দেখে বেশ ভয় পাওয়া মনে হচ্ছিল। সে হয়তো জানতো না যে চিকেন ফাইট খেলাটা এতটা কঠিন আর ভয়ঙ্কর হতে পারে, কিন্তু তার মনের মধ্যে একটাই জেদ ছিল, সে তার বিপক্ষ টিমকে কোনোভাবেই জিততে দেবে না। এরপর আমরা মিজুকিকে অ্যাকশনে দেখি। সে দারুণ দক্ষতার সাথে একের পর এক সবার ফ্ল্যাগ কালেক্ট করছিল। তার প্রধান টার্গেট ছিল মেগুমি, কিন্তু সে মেগুমিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই বিপক্ষ দলের একজন এসে মিজুকিকে জোরে ধাক্কা দেয়। মিজুকি প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ইজুমি আর নাকাৎসু তাকে বাঁচিয়ে নেয়। পরের দৃশ্যে আমরা ইজুমি আর নাকাৎসুকে ডাক্তারের কাছে দেখতে পাই। মিজুকিকে বাঁচাতে গিয়ে দুজনেই বেশ বাজেভাবে আহত হয়েছে। এই অবস্থা দেখে মিজুকি নিজেকে দোষী মনে করতে থাকে এবং দুজনের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। তার মনে হচ্ছিল এই সবকিছু তারই জন্য হয়েছে। কিন্তু ইজুমি আর নাকাৎসু তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, তুমি ঠিক আছো, এটাই আমাদের জন্য যথেষ্ট। মিজুকি বুঝতে পারছিল যে ডর্ম 1-এর ওই ছেলেটা তাকে ইচ্ছে করেই ধাক্কা দিয়েছিল। সে এটাও বুঝতে পারছিল যে যদি ইজুমি আর নাকাৎসু তাকে না বাঁচাতো তাহলে হয়তো খেলা থেকে তাকেই বেরিয়ে যেতে হতো। এরপরেই নানবা আবার তার প্ল্যানিং নিয়ে আলোচনা শুরু করে। সে বলে, ডর্ম 1 আবার একটা রাউন্ড জিতে গেছে, কিন্তু এখনো আমাদের হাতে মিস্ট্রি শো বাকি আছে। এটার সাহায্যে আমরা খুব সহজেই পুরো গেমটা জিতে নিতে পারবো। নানবা এবার বেশ সিরিয়াস হয়ে কথাগুলো বলছিল, যা দেখে বাকিরাও একটু ভয় পেয়ে যায়। সবাই বুঝতে পারছিল যে এবার জিততে হলে স্টুডেন্ট এবং সাধারণ মানুষের ভোট জোগাড় করতে হবে। এরপর সিন শিফট হয়। রাতে মিজুকি আর ইজুমি নিজেদের রুমে ছিল। ইজুমি মনে মনে ভাবছিল যে নানবা সেনপাই সত্যি একজন অদ্ভুত মানুষ, মাঝে মাঝে তার অন্যদের কথাও ভাবা উচিত। কথাগুলো ভাবতে ভাবতেই সে তার গালে হাত দেয়, কারণ সেখানে বেশ ব্যথা করছিল। এটা দেখে মিজুকি চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? এরপর সে ইজুমির গালটা চেক করে দেখতে যায় যে ফুলেছে কিনা। মিজুকি খুব হতাশ হয়ে বলে, আমার জন্যই এসব হলো, আমাকে মাফ করে দাও। কিন্তু ইজুমি তাকে একটু দূরে সরিয়ে দিয়ে বলে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি জানি ওই ছেলেটা ইচ্ছে করেই তোমাকে ধাক্কা দিয়েছিল। ইজুমির মনে হচ্ছিল ওরা হয়তো কোনো কিছুর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু মিজুকি বুঝতে পারছিল না যে ওরা কেন এমন করবে। মিজুকির মাথায় তখন সেই সাদা চুলের ছেলেটার কথা ঘুরছিল, যার সাথে তার আগে দেখা হয়েছিল। তার মনে হচ্ছিল হয়তো সেই ছেলেটাই এই সবকিছুর পেছনে আছে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় সে কাউকে কিছুই বলতে পারে না। ইজুমি তাকে সতর্ক করে দিয়ে বলে, তোমাকে এখন থেকে খুব সাবধানে থাকতে হবে আর নিজের চারপাশের খেয়াল রাখতে হবে। মিজুকিও ভাবে যেহেতু তার কাছে কোনো প্রমাণ নেই, তাই সে কাউকে সন্দেহ করতে পারে না। এরপর সে স্নান করতে চলে যায়। মিজুকি চলে যাওয়ার পর ইজুমি একা একা ভাবতে থাকে, আমি নিশ্চিত মিজুকি কিছু একটা লুকানোর চেষ্টা করছে। তার সন্দেহ হয় যে মেগুমি বা তার দলের ছেলেরাই হয়তো এই কাজগুলো করছে। তাই সে ঠিক করে এখন থেকে তাকেই মিজুকির খেয়াল রাখতে হবে। এরপর আমরা ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনের দৃশ্য দেখি, আর এখানেই গল্প একটা দারুণ মোড় নেয়। আমরা নাকায়ো আর মিজুকিকে দেখি, অ্যান্ড ভাই বিশ্বাস করো, নাকায়োকেও একদম মেয়ের মতোই লাগছিল, আর মিজুকি তো তার আসল রূপেই ছিল, অর্থাৎ একটি মেয়ে হিসেবেই। ক্লাসের সবাই মিজুকির এই রূপ দেখে একেবারে অবাক হয়ে যায়। তবে এখানে সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল মিজুকি যাতে একা অস্বস্তিতে না পড়ে তার জন্য তার সব বন্ধুরাও মেয়েদের পোশাক পরে হাজির হয়। এটা দেখে বোঝা যায় মিজুকি জীবনে কিছু অসাধারণ বন্ধু পেয়েছে। নাকাৎসুও সেখানে ছিল। সেই মিজুকিকে দেখে এতটাই অবাক হয়ে যায় যে তার মুখ দিয়ে কোনো কথাই বেরোয় না। সে মনে মনে ভাবছিল, এই ছেলেটা এতটা সুন্দর কিভাবে লাগতে পারে। মিজুকিকে সামনে দেখে সে যেন নিজের হুঁশ হারিয়ে ফেলেছিল। মিজুকি তখন জিজ্ঞেস করে, ইজুকি কোথায়? বন্ধুরা জানায় যে সে এখনো রেডি হচ্ছে। মিজুকি চেঞ্জিং রুমে গিয়ে দেখে যে ইজুমি কি পড়েছে। সে মনে মনে প্রার্থনা করছিল, মানে ইজুমিকে যেন বাকিদের মতো অদ্ভুত না দেখায়। অ্যান্ড সাডেনলি এরপর যখন ইজুমি এন্ট্রি নেয়, লিটারালি ভাই আমি কি বলবো, ওকে দেখে কে বলবে যে ও একটা ছেলে? ইজুমিকে মেয়েদের পোশাকে অসাধারণ লাগছিল। মিজুকি তো এক দৃষ্টি ওর দিকে তাকিয়েই থাকে। সে ইজুমিকে তার কস্টিউম নিয়ে জিজ্ঞেস করলে ইজুমি লজ্জা পেয়ে বলে, এইভাবে আমার দিকে তাকিয়ে থেকো না। এরপর ফাইনালি তাদের মেড ক্যাফে শুরু হয়। গেস্টরা আসতে শুরু করে এবং তারা অবাক হয়ে ভাবছিল, এটা কি সত্যি ছেলেদের স্কুল? বিশ্বাসই হচ্ছে না। সবাইকেই মেয়েদের পোশাকে খুব কিউট লাগছিল। কিছুক্ষণের মধ্যেই বিউটি
প্যাজেন্টের জন্য 12 জন ফাইনালিস্ট সিলেক্ট করা হয়, আর তাদের মধ্যে মিজুকিও ছিল। চারদিকে মিজুকির কিউটনেস নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। বিউটি প্যাজেন্টের সার্ভে করার জন্য দুজন রিপোর্টার মিজুকি আর নাকায়োর ইন্টারভিউ নিতে আসে। তারা জানায় যে দুজনেই প্রচুর ভোট পেয়েছে, কিন্তু এরপর রিপোর্টাররা মিজুকির শরীরের সাইজ জিজ্ঞেস করলে সে খুব লজ্জা পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ওদিকে সেই গুন্ডা ছেলেগুলো যারা মিজুকিকে ধাক্কা দিয়েছিল তারা আলোচনা করছিল ওর তো বেশ জোরে চোট লেগেছিল, তাহলে এত জোরে দৌড়াচ্ছে কিভাবে। যাই হোক, 2000 মিটারের রেস থেকে ওকে বের করতেই হবে, এর জন্য আমাদের কাছে অনেক উপায় আছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মিজুকি এক জায়গায় বসে ভাবছিল যে তার হয়তো বিউটি প্যাজেন্টে অংশ নেওয়াই উচিত হয়নি। অ্যান্ড সাডেনলি সে আবার নানবা আর সেই মেয়েটিকে দেখতে পায়, যাকে সে প্রায়ই নানবার সাথে দেখে। মিজুকি ভাবে আমি তো ওদের পিছু করছি না, কিন্তু বারবার কেন এরাই আমার সামনে চলে আসে। সে ওখান থেকে চলে যেতে নিলেই স্কুলের ডাক্তারের সাথে তার দেখা হয়। ডাক্তার মিজুকিকে দেখে বলে, তোমাকে তো সত্যি খুব কিউট লাগছে। ডাক্তার জানায় যে সে এখানে একটু ব্রেক নিতে এসেছে, কিন্তু মিজুকি তাকে পাবলিক প্লেসে ড্রিঙ্ক করতে বারণ করে। তখনই পেছন থেকে নানবার গলা শোনা যায়। সেই মেয়েটিকে বলছিল, তুমিই তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আর এখন তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। মিজুকি আর ডাক্তার লুকিয়ে তাদের কথা শুনতে থাকে, আর তখনই এক বড় রহস্যের খোলাসা হয়। আসলে ওই মেয়েটি নানবার স্কুলের প্রথম বর্ষে তার টিচার ছিল এবং তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। কিন্তু মেয়েটি পরে নানবাকে ছেড়ে চলে যায়, আর তখন থেকেই নানবা নিজেকে একজন কঠোর মনের মানুষ হিসেবে দেখানোর অভিনয় করে আসছে। নানবা দুঃখ করে বলে, তুমি জানো তোমার চলে যাওয়ার পর আমাকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে। মেয়েটি বলে, তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে, আমি সত্যিই তোমাকে ভালোবাসতাম। নানবা উত্তরে বলে, তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, আমি তোমাকে ছেড়ে যাইনি। এই বলে সে হঠাৎ মেয়েটিকে কিস করে ফেলে। মুহূর্তটা বেশ ইমোশনাল ছিল, কিন্তু ঠিক তারপরে মেয়েটি নানবাকে সজোরে এক থাপ্পড় মারে। নানবা বলে, আমার মনে হয় তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। ঠিক তখনই মিজুকির দিক থেকে একটু আওয়াজ হয়ে যায়, আর নানবা বুঝে যায় যে কেউ ওখানে লুকিয়ে আছে। মজার ব্যাপার হলো ডাক্তার মিজুকিকে একা ফেলেই সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটি নানবাকে বলে, আমাদের মধ্যে যা কিছু হয়েছিল তা ভুলে যাওয়াই ভালো। এই বলে সে চলে যায়। নানবা মিজুকিকে খুঁজে বের করে এবং বলে, তুমি যা কিছু দেখেছ সব ভুলে যাও। মিজুকি মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করলে নানবা তার অতীতের কথা বলতে শুরু করে। সে জানায়, আমি 3 বছর আগে ওই মেয়েটিকে খুব ভালোবাসতাম, তার জন্য আমি বাঁচা মরার শপথও নিয়েছিলাম। সত্যি বলতে আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না, কিন্তু ও আমাকে ছেড়ে চলে গেল। আমার মনে হয়েছিল আমি হয়তো ওকে ভুলে গেছি, কিন্তু আজ ওকে আবার দেখে বুঝলাম আমি এখনো ওকে কতটা ভালোবাসি। ওর এখন বিয়ে ঠিক হয়ে গেছে, আর যার সাথে বিয়ে হচ্ছে সে আমার চেয়ে বয়সে দ্বিগুণ বড়। মিজুকি বুঝতে পারছিল না যে এই পরিস্থিতিতে তার কি বলা উচিত। অন্যদিকে ইজুমি মিজুকিকে খুঁজছিল। ঠিক তখনই নানবা হঠাৎ মিজুকিকে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি। মিজুকি তাকে অনুমতি দেয়। তারা দুজনে যখন একে অপরকে জড়িয়ে ধরেছিল ঠিক সেই মুহূর্তেই ইজুমি সেখানে এসে হাজির হয় এবং এই দৃশ্যটা দেখে ফেলে। আর কেন জানি না এই দৃশ্যটা দেখে তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। নানবা অবশ্য সাথে সাথে নিজেকে সামলে নেয় আর মজা করে বলে, আমি তো মজা করছিলাম, আসলে মেয়েদের পোশাকে তোমাকে এতটাই অসাধারণ লাগছিল যে তোমাকে জড়িয়ে ধরার এই সুযোগটা আমি হারাতে চাইনি। এটা শুনে মিজুকি রেগে যায়। এরপর নানবা মিজুকিকে জিজ্ঞেস করে, মিজুকি সত্যি করে বলো তো তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো। এই প্রশ্ন শুনে মিজুকি লজ্জা পেয়ে যায়। নানবা তাকে উপদেশ দিয়ে বলে, তোমার জীবনে যখন প্রথম ভালোবাসা আসবে তখন তাকে খুব যত্ন করে আগলে রেখো, পরে হয়তো আরো ভালোবাসা আসতে পারে, কিন্তু প্রথম ভালোবাসার অনুভূতিটা সবচেয়ে স্পেশাল হয়। এর ক্ষত হয়তো ধীরে ধীরে সেরে যায়, কিন্তু এর স্মৃতিটা সারা জীবন থেকে যায়। কথাগুলো বলতে বলতে নানবা নিজেই বলে, আমার কথাগুলো হয়তো তোমার বোরিং লাগছে, কিন্তু এগুলো বলতে পেরে আমার খুব ভালো লাগছে। ঠিক তখনই মিজুকির জন্য অ্যানাউন্সমেন্ট হয় আর সে সেখান থেকে চলে যায়। ইজুমি এতক্ষণ লুকিয়ে সব কথা শুনছিল। সে ভাবছিল, কেন জানি না আমার এতটা খারাপ লাগছে কেন। এরপর সিন শিফট হয়। ক্যাফেতে ফিরে আসার পর নাকায়ো মিজুকির উপর চিৎকার করে বলে, কোথায় চলে গিয়েছিলে তুমি, আমাকে একা সব কাজ করতে হচ্ছিল। তখন ইজুগি সেখানে আসে। মিজুকি তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইজুমি কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। এর মধ্যেই দুজন ছেলে নানবার একটা ছবি নিয়ে আসে এবং বলে, এই মেয়েটাকে চেনো, কি দারুণ দেখতে। মিজুকি জানায় যে এটা নানবা সেনপাই। এটা শুনে সবাই অবাক হয়ে যায় এবং ছবিটা দেখার জন্য ভিড় জমায়। ঠিক তখনই নানবা সেখানে এসে হাজির হয় এবং নিজের ছবিটা ছিঁড়ে ফেলে। সে ভাবতে থাকে, আমার এই ছবি এখানে কিভাবে এলো। আসলে সেই নিউজ রিপোর্টার ছেলেটাই নানবাকে রোস্ট করার জন্য এই কাজটা করেছিল, কিন্তু নানবা উল্টে তাকেই বিউটি প্যাজেন্টে অংশ নিতে বাধ্য করে। ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন প্রায় শেষ। স্কোর বোর্ড দেখানো হয়, যেখানে ডম 3 110 পয়েন্ট নিয়ে প্রথমে, ডম 1 104
পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ডম 2 অর্থাৎ আমাদের হিরোদের ডম 101 পয়েন্ট নিয়ে সবার শেষে ছিল। এটা দেখে সবাই খুব হতাশ হয়ে যায়। নানবা ইজুমির কাছে গিয়ে বলে তোমাকে ওই কিউট পোশাকটা আবার পরা উচিত, কারণ ওটাতে তোমাকে সবাই খুব পছন্দ করছিল। কিন্তু ইজুমি সরাসরি মানা করে দেয় এবং নানবাকে বলে তুমি সত্যি একজন বাজে মানুষ। এরপর নানবা মিজুকির কাছে গিয়ে তার খুব কাছাকাছি চলে আসে, যা দেখে নাকাতসু তাকে সতর্ক করে। ইজুমি এই সবকিছু দেখে চুপচাপ সেখান থেকে চলে যায়। মিজুকিও তার পিছু পিছু যায় এবং আবর্জনা ফেলতে সাহায্য করতে চায়, কিন্তু ইজুমি রেগে গিয়ে বলে আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই। মিজুকে বুঝতে পারে না যে সে কি ভুল করেছে। সে ডাক্তারের কাছে গিয়ে সব কথা খুলে বলে। ডাক্তার তাকে বোঝায় যে ছেলেরা এমনই হয় এবং নানবা হয়তো এবার নিজের জীবনে এগিয়ে যেতে পারবে। ডাক্তার মিজুকিকে ইজুমির সাথে তার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করলে মিজুকি ঘাবড়ে গিয়ে বলে আপনি কি পাগল হয়ে গেছেন? ও তো জানেই না যে আমি একটা মেয়ে, ও আমার খুব ভালো বন্ধু। ডাক্তার হেসে বলে এখন তো সব ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে অনেক সমস্যা হবে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মিজুকি বাইরে বেরিয়ে ভাবে এই ডাক্তারটা কোনো দিনও শুধরাবে না। সে রেগে গিয়ে কথাগুলো বলছিল, তখনই ইজুমি এসে জিজ্ঞেস করে কার উপর এত রাগ করছো? মিজুকি ইজুমিকে দেখে অবাক হয়ে যায়। ইজুমি তার আগের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে বলে আমার তোমার উপর ওভাবে চিৎকার করা উচিত হয়নি, আমাদের কালকের জন্য প্রস্তুতি নিতে হবে। আর ঠিক তখনই যখন সে কথাগুলো বলছিল, উপর থেকে একটা ফুলের টব মিজুকির ঠিক পাশেই এসে পড়ে। একটুর জন্য সে বেঁচে যায়। সবাই অবাক হয়ে যায় যে টবটা কিভাবে পড়লো। মিজুকি ভয়ে উপরের দিকে তাকায়ও না। সে বুঝতে পারছিল যে কেউ ইচ্ছে করে এটা করেছে, কিন্তু সে সত্যিটা জানতে ভয় পাচ্ছিল। দ্বিতীয় দিন শেষ হওয়ার পর মিজুকি উদাস মনে বাড়ি ফিরছিল। পথে তার সাথে মেগুমি আর তার টিমের দেখা হয়। মেগুমি মিজুকির কাছে চিকেন ফাইটের ঘটনার জন্য ক্ষমা চায় এবং জানায় যে তার টিমের মেম্বারই তাকে ধাক্কা দিয়েছিল। সে বলে আমি শুনেছি তুমি কালকের রেসেও অংশ নিচ্ছ, চলো আমরা ফাইনাল ম্যাচেই ঠিক করব আসল উইনারকে। মেগুমির ব্যবহার দেখে মিজুকির মনে হয় এই ছেলেটা তো ততটাও খারাপ নয়, কিন্তু ঠিক তখনই সেই সাদা চুলের ছেলেটা এসে হাজির হয়। সে একটা হাসি দিয়ে বলে শুনলাম তোমার উপর নাকি ফুলের টপ পড়তে যাচ্ছিল, একটু সাবধানে থাকা উচিত তোমার। এই কথাটা বলে সে এমন ভাবে চলে যায় যেন সেই এই সব কিছুর পেছনে রয়েছে। মিজুকি ভয়ে জমে যায়। সে বুঝতে পারে তার আসল শত্রু মেগুমি নয়, বরং এই রহস্যময় ছেলেটা। আর এই সাসপেন্সের সাথেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তোমাদের এপিসোডটা কেমন লাগলো আর আমার এক্সপ্লেনেশনই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।